তুমি দিন দিন সুন্দরী হচ্ছ ভাবি, তোমায় দেখে সত্যি হিংসে হয়। আমি নিজের মতো করে ইফতার রেডি করছি, এমন সময় আমার চাচা শ্বশুরের মেয়ে রেশমি এসে খানিক সময় দাঁড়িয়ে থেকে এ কথা বলল। আমি ওর কথায় হেসে বললাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোকে নিয়ে তো পাড়ার সব ছেলেদের কারাকারি, তুমি আমার চেয়েও বেস্ট রেশমি। রেশমি বলল, দূর কি যে বলো তুমি ভাবি, আমি তাহলে যাচ্ছি, আপনি কাজ করে নিন। ওকে ঠিক আছে, যা বোন। রেশমি ঠিক আছে বলে চলে যায়। আমি দরজার কাছে আসতেই দেখি রেশমি দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে আবারও বলল, ভাইয়া কোথায় ভাবি? ভাইয়াকে দেখছি না যে। কোন ভাইয়া? রেশমি বিরক্ত হয়ে বলল, তোমার জামাই ভাইয়া। আমি হেসে বললাম, অফিসে ইফতারের আগে আগে আসবে। ও আচ্ছা ঠিক আছে, দেখছি না তাই বললাম ভাবি। আমি যাই তাহলে ভাবি। কেন, একবারই ইফতার করে যা রেশমি, আর একটু থাক, দুজনে গল্প করি। না ভাবি, যাই বলে চলে গেল রেশমি। দু একদিন পর আমি সোফায় বসে ভাবছি কি ব্যাপার, রেশমি কয়েকদিন আসেনি। আমি 2-3 বার ডাকলাম, তবু এলো না। রাগ করলো না তো? কে জানে। তখনই রেশমি আসে, আর তার হাতে একটা ফাইল। সে বসে ফাইলের ভেতর কাগজ বের করে, ওখান থেকে একটা কাগজ বের করে আমায় দেখিয়ে বলল, এটা কিসের কাগজ জানো ভাবি? কিসের না বললে জানবো কি করে? এটা বিয়ের। কার বিয়ের? কেন, আমার বিয়ের। আমি অবাক হলাম, ভীষণ রকম অবাক হয়ে বললাম, রোজার দিনে এসব ফাজলামু রাখতো? তোর বিয়ে আর আমরা কেউ জানি না? ঢং। সত্যি ভাবি, আমি বিয়ে করে ফেলেছি, গোপনে করেছি, কেউ কিচ্ছু জানে না। 6 মাস হয়েছে আমার বিয়ের, এমনকি আমার গর্ভে। বলে রেশমি চুপ হয়ে যায়, কোনো কথা বলছে না। এতক্ষণে রেশমির কথাকে কৌতুক মনে হলেও এখন আর এরকম মনে হচ্ছে না। এই কথা উড়িয়ে দেওয়ার মতো কথা না। আমি ওর একটা হাত ধরে বললাম, রেশমি তোর গর্ভে কি? রেশমি কাঁদছে, কথা বলতে পারছে না, তার চোখ দিয়ে অনবরত পানি যাচ্ছে। কাঁদলে ওকে আরো সুন্দর দেখায়। ওর ফর্সাগালের দিকে তাকালে মনে হয় সবুজ কচি লেবু পাতার উপর বিন্দু বিন্দু শিশির জমে আছে, আর সেই শিশিরে সূর্যের আলো জমে তা সোনার মতো ঝকমক করছে। কিন্তু এই মুহূর্তে রেশমির কান্না আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। রেশমি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি কনসেপ্ট করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছে রেশমি? কেউ কিচ্ছু জানে না? সে গোপনে কবে কাকে বিয়ে করলো? আবার বলছে 2 মাস হয়েছে কনসেপ্ট করেছে। আমি বললাম, রেশমি কাকে বিয়ে করেছিস তুই? কিভাবে কি? রেশমি কাগজটা আমার হাতে দিয়ে বলল, তুমি দেখো ভাবি, নিজের চোখে দেখো, আমি কিছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন পড়লাম, তখন আমি স্বামী রাজুর নাম পড়লাম এবং পিতার নাম পড়লাম। তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মনে হচ্ছে আমি সাগরের অথৈ জলে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, রেশমি এসব কি? কি এসব? রেশমি নিচের দিকে তাকিয়ে বলল, ভাবি আমি কি করব এখন? বাবা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিছু বলতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। সে আমার স্বামীকেই বিয়ে করেছে গোপনে, গর্ভে তার বাচ্চাও ধারণ করেছে। এখন এসে আমার কাছেই বলছে আমি যেন এর সমাধান বের করে দেই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। রেশমি আমার চোখের সামনে থেকে চলে যাবন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, না হলে করে ফেলবো কিন্তু। হ্যাঁ কাগজটা দাও ভাবি। তখনই আমি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখন নিয়ে যা কাগজ হারামজাদি। রেশমি কিছু বলল না, চুপচাপ চলে গেল। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি রাতে অপেক্ষা করে আছি নিজের রুমে, কিন্তু অদ্ভুত বিষয় হলো অফিস শেষ হলো সে কখন, কিন্তু রাজু এখনো আসছে না। আমি মোবাইলটা বের করে বারবার রাজুকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই ফোন ঢুকছে না। আমি সাথে সাথে শাশুড়িকে কল দিলাম। আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। শাশুড়ি মা রিসিভ করতেই আমি ইশারায় সব বললাম। মা কথা শুনে বলল, আমি কাল সকালের মধ্যে বাড়ি আসবো বৌমা, তুমি আপাতত চুপচাপ থাকো, যা করার আমি এসেই করব বলে কল রেখে দেয়। কিন্তু আমি বুঝতে পারছি না করবেনটা কি তিনি এসে, কিংবা আমি নিজেই কি করব। শুধু বিয়ে করেনি রেশমি, তার পেটে রাজুর বাচ্চাও আছে। এটা কি বললেই সমাধান হয়ে যাবে? সমাধান হবার মতো বিষয়? শেষমেশ এই ঘরে টিকে থাকলে রেশমি টিকবে। আমার বিয়ের 4 বছর হয়েছে, এর মধ্যে আমি কনসেপ্ট করতে চাইলেও রাজুর জন্য পারিনি। রাজু সবসময় একই কথা বলেছে, এখন না, চাকরি বাকরি করে কিছু ক্যাশ হোক, টাকা পয়সা জমা হোক, এরপর ও সবের চিন্তা করব। আমি তো বোকা, অত কিছু বুঝিনি, তার কথাকেই মেনে নিয়েছি। আচ্ছা এটা কি রাজু পরিকল্পনা করেই করেছে তাহলে? কেন করলো এমনটা সে? রাজু কি তাহলে আগে থেকে চাইতো আমি সরে পড়ি, আমি তার জীবন থেকে দূরে সরে যাই? আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ইচ্ছা করছে আসতেই মরে যাই। বাবার কথা খুব মনে পড়ছে। তিনি অসুস্থ মানুষ, আজ এ অসুখ কাল সে অসুখ। তিনি বড় শখ করেই বিয়ে দিলেন। বললেন ছেলের আচার আচরণ অতি মিষ্টি, ছেলের মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলেই এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন তিনি এটা কিভাবে মেনে নিবেন? আর আমারই বা কি হবে? বিয়ে কি একটা পুতুল খেলা? সেদিন রাতেই আমার চাচা শ্বশুর রেশমিকে নিয়ে আমাদের ঘরে আসে, দরজার সামনে থেকে ডাক দেয়। আমি বের হয়ে আসি। চাচা শ্বশুর সবটা জেনে গেছে হয়তো। কি হলো চাচা, এত রাতে কি জন্য ডাকছেন? এই মেয়ে আমি আর ঘরে নিব না। এই মেয়েকে আমি ত্যায্য করলাম। সে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধারণ করেছে, সে তার ঘরেই থাকবে, তার খাবে, তার পড়বে। আমার কিছু বলার নেই এখানে। তার মানে তিনি সবটা জানার পরও নিজের মেয়েকে কোন রকম শাসন বারণ না করে এখানে চলে আসলেন সরাসরি। কই রাজু কই? আমার বেশ রাগ হচ্ছে, তাই রাগের মাথায় বললাম, আপনি মগের মুল্লুক পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়েকে এই ঘর থেকে নিয়ে যান বলছি। খবরদার চাচা, নয়তো ভেজাল হয়ে যাবে, এই বলে দিলাম। রেশমির বাবা এবার রেগে আগুন হয়ে উঠে বলল, আমায় রাগ দেখাচ্ছ কেন? নিজের স্বামীকে তো ধরে রাখতে পারোনি। তাছাড়া পুরুষ মানুষ
একাধিক বিয়ে করেই, তোমার স্বামীও করেছে। কিছু বলার থাকলে রাগ দেখাতে হলে নিজের স্বামীকে দেখাও গিয়ে। আর রেশমিকে এই ঘর থেকে তুমি তাড়াবার কে? তুমি যেমন এই ঘরের বউ, রেশমিও এই ঘরের বউ। সে ভেসে আসেনি, বিয়ের সব কাগজপত্র আছে। এছাড়া তোমার চেয়ে তো রেশমির অধিকার বেশি, কারণ রেশমির পেটে রাজুর বাচ্চা। তোমার কি আছে শুনি? আমি ওনার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার, ওনার তা নেই। নিজের মেয়ে এত বড় নোংরা একটা কাজ করেছে, আর তিনি এসে গলা বড় করে কথা বলছেন। ছি! রেশমির বাবা মেয়েকে রেখে চলে গেলেন। রেশমি গিয়ে সোফায় বসে পড়ে, আমিও সোফায় বসি। রেশমি যে এই ঘরে থাকবে তা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমি না, বাঙালি কোনো মেয়েরই হয়তো এটা সহ্য হবে না। মেয়েরা তাদের ঘরে সতীন থাকবে এই কথা ভাবতেই পারে না। এর চেয়ে তো মরণ শান্তির। আমি বললাম, রেশমি ঝামেলা করিস না বোন, ভালোই ভালো এখান থেকে চলে যা বলছি। দূর হয়ে যা প্লিজ, নয়তো গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। রেশমি এতক্ষণ কথা না বললেও এবার কথা বলল। সবচেয়ে অবাক করার বিষয় হলো এবার সে আমার নাম ধরে ডেকে বলল, প্রিয়া তোমার কি মনে হয় তুমি বেশি বাড়াবাড়ি করছো না? আমি বাড়াবাড়ি করছি? আমার ঘরে এসে বলছিস আমি বাড়াবাড়ি করছি? রেশমি বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে ধমকে বলল, চুপ করো বলছি। অনেক বকবক করেছো এতক্ষণ, অনেক হয়েছে। অনেক অনেক সহ্য করেছি তোমার গাজলা কথা। এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে কোনো কথা বললে ভেবে চিনতে বলবে, মুখ সামলে তারপর কথা বলবে। এ ঘর থেকে তুমি আমায় বের করে দেবার কে শুনি? গলা বেশি বড় করলে তোমায় আমি এ ঘর থেকে বের করে দিব, তখন দেখি কি আমায় কি বলে। এ কথা শোনার পর ওর গায়ে হাত তুলতে চেয়েছিলাম আমি। ইচ্ছা করছিল এক চড়ে ওর সবগুলো দাঁত ফেলে দিতে। তখনই রাজুর ফোন আসে। আমি রিসিভ করতেই সে বলল, রেশমির সঙ্গে খারাপ ব্যবহার করো না, যা হবার হয়ে গেছে। এটা নিয়ে ঝগড়া ঝামেলা করে কোনো লাভ হবে না। তুমি বরং তাকে শান্তভাবে মেনে নাও। আমি মায়ের সঙ্গে কথা বলে তোমার নামে বাজারের জায়গাটা দলিল করে দিব, কথা দিলাম। আমি চমকে উঠলাম। এই হলো আমার স্বামী রাজুর কথা। সে আমায় বাজারের জমির লোভ দেখায়। স্বামী ভাগ হয়ে গেলে আমি বাজারের জমি দিয়ে কি করব? রাজু তার কথা শেষ করেই ফোন কেটে দিল। আমি কিছু বলতেও পারিনি। এই একটা রাত আমি কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ছটফট করছে ভেতরটা, মনে হচ্ছে গায়ে আগুন ধরে গিয়েছে আমার। প্রিয়া তুমি শান্ত আর চুপচাপ হয়ে থাকলে তোমার লাভ হবে। দুই সতীন মিলে সুখের সংসার করবে, শান্তির জীবন হবে তোমার আর আমার। কিন্তু তুমি যদি ঝামেলা করো, কোনো সমস্যা তৈরি করো, তবে আমি আমার আসল রূপ দেখাবো। আমার বিরুদ্ধে গিয়ে এই ঘর তুমি করতে পারবে না প্রিয়া। তুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দিব তোমায়, কথাটা মাথায় রেখো। প্রিয়া সহ্য করতে না পেরে রাগে গদগদ করে সেখান থেকে রুমের দিকে চলে যায়। তা দেখে রেশমি একটা ডেভিল হাসি দেয়, আর এই অদ্ভুত হাসির মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই গল্পে কি হতে চলেছে? প্রিয়া কি মেনে নেবে সতীনের সংসার, নাকি হিতে বিপরীত হতে চলেছে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য।